প্রিয় দর্শক, ভিওডি বাংলার নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর আজকে আমাদের বিশেষ পর্ব ডাকসু নির্বাচন 2025। আর এতে অংশ নিতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন ছাত্রদল প্যানেলে ডাকসুর প্রার্থী হাসিবুর রহমান সাকিব। সাকিব, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে অনুষ্ঠানে আসার জন্য। ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর আপনারা ইতোমধ্যে আপনাদের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে আগামীকালকে হয়তো সেটি শুরু হবে। আপনার যে গণসংযোগ, আপনারা স্টুডেন্টদের দ্বারে দ্বারে যাবেন, বিভিন্ন হলে ছুটে বেড়াবেন, সেখানে আপনারা যে ইশতেহার আছে কিংবা আপনারা যে প্রত্যাশা পূরণের নানান দাবি দেওয়া এগুলো শুনবেন, পাশাপাশি প্রত্যাশা পূরণের আশ্বাস নিয়ে যাবেন। ইতোমধ্যে তো শিক্ষার্থীদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন আছে। আসলে কি মনে হচ্ছে ডাকসু নির্বাচনে আসলে ছাত্রদলের যে কর্মকাণ্ড বিগত দিনে, সেই কর্মকাণ্ডের আপনারা কি করেছেন না করেছেন, শিক্ষার্থীদের জন্য কি করেছেন, কতটুকু তাদের দাবি দেওয়া নিয়ে কাজ করেছেন, এটা আপনারা অবগত, পাশাপাশি শিক্ষার্থীরাও অবগত। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা তো যাচ্ছেন। জি, কি কেমন মনে হচ্ছে? কেমন এই আসন্ন যে ডাকসু ইলেকশন, এটা বহুল আকাঙ্ক্ষিত ডাকসু ইলেকশন, যে বিগত যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তার পরপরই শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ ছিল যে প্রতি বছর ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। তো আমরা ছাত্রদল সেই আগস্ট পরবর্তী সময় থেকেই বলে আসছি যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর যে ছাত্রদের যে সেন্টিমেন্ট, সেই আশা আকাঙ্ক্ষাকে সমর্থন করে যে আমরাও ডাকসু ইলেকশন চাই। আমাদের বিরুদ্ধে অনেকে প্রোপাগান্ডা বা ডিসইনফরমেশন ছড়িয়েছিল যে আমরা ডাকসু চাই না, কিন্তু আমাদের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের সকল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের নেতৃবৃন্দ আমরা বলেছি আমরা ডাকসু চাই। এখন ডাকসুটা হচ্ছে, এটা যেমন আমরাও খুব আনন্দিত এবং আমরা শিক্ষার্থীদের মধ্যেও সেরকম খুবই আনন্দ মুখর পরিবেশ দেখছি এবং তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে খুবই পজিটিভ একটা ইমপ্রেশন দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যখন প্যানেলটা ঘোষণা করলাম যে আবিদ হামিম মায়েদ প্যানেল, তারপর থেকে মানে সম্পূর্ণ আকর্ষণ বা সম্পূর্ণ যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সম্পূর্ণই ছাত্রদলকে ঘিরে। তো আমরা এই সময়টাতে যখন আমরা প্যানেল দিলাম এবং আজকে আগামীকাল তো অফিসিয়াল প্রচারণা হবে, তো এই সময়টার মধ্যে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা যখন আমাদের প্যানেল ঘোষণা করলাম, আমরা মনোনীত হলাম, তাদের সবারই একটা আশা আকাঙ্ক্ষা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে তারা আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অপরাজনীতিগুলো এতদিন হয়েছে ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের মাধ্যমে, যে গণরুম, গেস্ট রুম, তারপরে শিক্ষার্থীদেরকে আসলে বাক স্বাধীনতা আসলে না দেওয়া, ঠিক, তারপরে মেয়ে শিক্ষার্থীদের হেনস্থা করা, ক্যাম্পাসের নানাবিধ সমস্যা, এগুলো আসলে সেই ছাত্রলীগের অপরাজনীতি আর তারা ক্যাম্পাসে কখনো দেখতে চায় না। এবং সেটা আসলে ছাত্রদলের মাধ্যমে, ছাত্রদল ইনশাল্লাহ শিক্ষার্থীদের মাধ্যমে সমর্থনে ডাকসু জিতলে ছাত্রদলই এই উদ্যোগ নিয়ে ছাত্রলীগের যে অত অপরাজনীতি এবং অন্যান্য যে গুপ্ত রাজনীতি সব কিছুকে আসলে পিছনে ফেলে একটা ক্যাম্পাসে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ, একটা রাজনীতি চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে, যেমন একাডেমিক সমস্যা আছে, ডিপার্টমেন্টে রেজাল্টে দীর্ঘসূত্রিতা আছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাগুলো আছে সিটি কর্পোরেশনের আন্ডারে, সেখানে অনেক ট্রাফিক সমস্যা আছে, হলে খাবারের মান নিয়ে সমস্যা আছে, ইন্টারনেট সমস্যা আছে, তারপরে নারীদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় আছে। তো সব সমস্যাগুলোই আর কি, মাদক, তারপরে ভবঘুরে যারা চোর ছিনতাইকারী তারাও ক্যাম্পাসে ঘোরাফেরা করে। সোহরাওয়ার্দী উদ্যানে খুব রিসেন্টলি একটা আমাদের একটি ছাত্রদল সাম্য হত্যা শহীদ হয়েছে। তো সার্বিক যে বিষয় এবং ক্যাম্পাসে লাশ পাওয়া গেছে, মানে ভবঘুরেদের দেখা যায় আত্মহত্যা করতে দেখা গেছে, এই যে জিনিসগুলা সবকিছুই আমরা আশা করি ডাকসুর মাধ্যমে ছাত্রদল এই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ডাকসুর ব্যানারে আমরা ডাকসুতে বিজয়ী হলে আমরা সেই সব কাজগুলো ডাকসুর মাধ্যমেই করব এবং আমরা শিক্ষার্থীদের যে আশাকাঙ্ক্ষা আমরা সেটা ডাকসুর মাধ্যমে পূরণ করব। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পরে আসলে আধিপত্যবাদের যে রাজনীতি, যে একটা আধিপত্যবাদ তৈরি করা ক্যাম্পাসগুলোতে আমরা বিগত দিনে দেখেছি ছাত্রলীগ সেটি করেছে। এমনকি এর আগেও বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও বিভিন্ন ক্যাম্পাসে আমরা ছাত্রদলের কিন্তু বেশ আধিপত্য দেখেছি, এটি কিন্তু অস্বীকার করার না। অর্থাৎ 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেটি দেখেছি, সেটি আসলে অস্বীকার করার কিছু নেই।
কিন্তু 5 আগস্টের পরে আমরা ছাত্রদলের সেই আধিপত্যবাদের রাজনীতি কিন্তু আমরা দেখিনি। অবশ্যই দেখিনি। এই যে একটা পরিবর্তন, সেই ইতিবাচক পরিবর্তন থেকে অবশ্যই আমরা আরো বেশি কিছু ইতিবাচক চাইব, বা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা বলেন সবাই চাইবে। আমার প্রশ্ন হলো 5 আগস্টের পরে আপনার পজিটিভ কি কি কাজ করেছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে? আমাদের ক্যাম্পাসে সর্বপ্রথম যে শিক্ষার্থী বান্ধব আমরা যে কাজটা করেছি সেটা হলো যুগের সাথে তাল মিলিয়ে আমাদের রাজনীতিটাকে পরিবর্তন করা। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে 5 আগস্ট থেকে আজকে যে আগস্ট মাস চলতেছে, তো এই সময়টাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিটের কোনো নেতাকর্মীদের এখন পর্যন্ত কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স বা কোনো ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত শিক্ষার্থীরা বের করতে পারেনি। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে দায়টা নিতে হচ্ছে তৃণমূলের কিছু অপ্রীতিকর ঘটনা, যেটা আসলে আমাদেরকে চাপাই দেওয়া হচ্ছে। তো এছাড়া আমরা ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন পরীক্ষা হয়েছে তখন আমরা ছাত্রদলের ব্যানারে শিক্ষার্থীদের জন্য সেবা দিয়েছি, পানি, কলম গিফট দিয়েছি, অভিভাবকদের জন্য বসার জায়গা করে দিয়েছি। আমরা যে উদাহরণ দিতে পারি যে আমাদের যে জিএস ক্যান্ডিডেট শেখ তানভীর বারী হামিম, সে কমল মেডিয়েটের ব্যানারে সে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাসরুদ্দিন শাওনের নেতৃত্বে আমিও সেখানে ইনভলভ ছিলাম, যে গাছে পাখির বাসার জন্য হাড়ি বসানো, তারপরে মসজিদে আপনার বিভিন্ন হলে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করা, টিএসসিতে পানির ফিল্টার স্থাপন করা, তারপরে এই অনেক সব কাজে শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের সর্বোপরি আমাদের রাজনীতির প্রতি যে ভীতি ছিল সেই ভীতি আমরা দূর করতে সক্ষম হয়েছি। এটাই মনে করি আমাদের সব থেকে বড় অর্জন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ভীতি ছিল এবং 5 আগস্ট পরবর্তীতে একটা বিষয় ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ, সেই জিনিসটা কিন্তু ক্যাম্পাস থেকে দূর হয়ে গেছে শুধু ছাত্র রাজনীতির ছাত্রদলের সুন্দর রাজনীতিকরণে। তাদের একটা ভীতি ছিল, সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি। এখন এই ডাকসু নির্বাচন তো এখন চলছে, ডাকসু নির্বাচনের আগে আপনার আসলে দলীয় তো একটা মেসেজ ছিল, যেহেতু নতুন একটা ধারা রাজনীতি আপনারা তৈরি করতে চাচ্ছেন ক্যাম্পাসগুলোতে, সেই ধারাবাহিকতা আসলে আপনাদের মেসেজ কি ছিল, বা আপনারা কোন আদর্শিক, মানে নিশ্চয়ই জিয়াউর রহমান কিংবা তারেক রহমান কিংবা খালেদা জিয়ার আদর্শিক পথ এটি তো ঠিক আছে, কিন্তু মেসেজগুলো কি ছিল আপনাদের শিক্ষার্থীদের প্রতি বা আপনাদের প্রতি দলের? আচ্ছা, শিক্ষার্থীদের প্রতি আমাদের যে আসলে সর্বপ্রথম মেসেজ ছিল যে ক্যাম্পাসে যারা গুপ্ত রাজনীতি করে, এমনকি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এনসিপির দৃশ্যমান যে সহযোগী সংগঠন, যদিও তারা স্বীকার করে না, তারা বারবার বলতে চেয়েছে যে ছাত্রদল এবং ছাত্রলীগ এক। তো আমরা সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বারবার মেসেজ দিয়েছি যে এই ক্যাম্পাসে আর কখনোই গণরুম, গেস্ট রুম প্রথা এবং গেস্ট রুমে যে টর্চার বা বাধ্যতামূলক যে ছাত্র লীগের যে প্রোগ্রাম করানো হতো সেরকম ভাবে আমরা যদি কখনো ক্ষমতায় সেগুলো হবে না। এটাই একটা বিশ্বাস স্থাপন করা এবং আমরা সক্ষম হয়েছি এবং সেটা ডাকসুর মাধ্যমে আসলে সেই একটা রেজাল্ট আমরা দেখতে পারবো। আমাদের সম্পূর্ণ প্যানেল জয় হয়ে আসলে শিক্ষার্থীরা সেই ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার কথা হলো যে অন্যান্য ডাকসু নির্বাচনের থেকে এই নির্বাচনটি কিন্তু আলাদা, এক না? কেননা অন্য সময় একটা দানবকে মোকাবিলা করতে হয়, অর্থাৎ সরকারি দল থাকে একটা প্যানেল, তাদেরকে ফেস করতে হয়, সেখানে নানান ধরনের অসঙ্গতি থাকে, সরকারের সহযোগিতা থাকে সরকারি দলের ছাত্র সংগঠনের উপর। এবার কিন্তু সেরকম কোনো বিষয় নয়, এবার একটা আদর্শের লড়াই। জি, কে কার আদর্শ দিয়ে ভোট টানতে পারবে, অর্থাৎ শিক্ষার্থীদের ভালোবাসা কিংবা ভোট টানতে পারবে বা আস্থা। জি, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন না যে এনসিপি কিংবা ছাত্র শিবির কিংবা বাম সংগঠনগুলো যারা রয়েছে, আমরা দেখেছি যে স্বতন্ত্র অনেক প্রার্থী আছেন যারা জুলাই যোদ্ধা, সামনের সারিতে নেতৃত্ব দেওয়া নাকি, সেক্ষেত্রে আপনাদের তাদেরকে মোকাবেলা করাটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা কি মনে হচ্ছে না আপনার? হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আমাদের যে জুলাই যুদ্ধের প্রসঙ্গটা টেনেছেন, তো এখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সকলেই জুলাই যুদ্ধ আমি তো বলেছি। তো আমরা আসলে আশাবাদী, ছাত্রদল এবার যে প্যানেল দিয়েছে তো তাদের আসলে উল্লেখযোগ্য কয়েকটি কাজ বলেন তো, আসলে কেন আশাবাদী আপনি, মানে কেন মনে করেন যে
এই আমাদের এই ইনিশিয়েটে উদ্বুদ্ধ হয়ে ছাত্ররা আমাদেরকে ভোট দিবে? আচ্ছা, যে আমাদের ভিপি ক্যান্ডিডেট যে আবিদুল ইসলাম খান, তার অনেকগুলো আন্দোলনের খুব ভিডিও ফুটেজ আছে যেগুলো আসলে শিক্ষার্থীদের বারবার তাদেরকে আসলে বিবেকের নাড়া দিচ্ছে। যে আমি যদি প্রশ্ন তুলি যে এখন আলোচিত আবিদেরও আছে আন্দোলনের ছবি, যে সাদিক কায়েমের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, শিবিরের ক্যান্ডিডেট, ভিপি ক্যান্ডিডেট, তো তার আন্দোলনের আসলে দৃশ্যমান ফুটেজ নেই। এবং সে আপনার দেখা গেছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সে হলে থেকেছে দীর্ঘদিন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে করেছে। তাদের জিএস ক্যান্ডিডেট, সে সমাজ কল্যাণ অনুষদের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল। কিন্তু আমাদের যে ভিপি ক্যান্ডিডেট আবিদ ভাই, সে প্রকাশ্যে রাজনীতি করেছে। তো যদি জুলাই আগস্টে যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে এই সাদিক কায়েমেরা কিন্তু আড়ালেই থেকে যেত। তো সেই সাহসিকতার জায়গায় আসলে রিস্কটা মূলত আমাদের ছাত্রদলে নিয়েছিল আবিদুল ইসলাম খান বা হামিম মায়ের তারা। এবং 15 জুলাই বিজয় 71 হলে যে ছাত্রলীগের বিরুদ্ধে যে প্রতিরোধটা গড়ে তুলেছিল মায়েদের নেতৃত্বে, সে একটা বড় ভূমিকা পালন করেছিল। এবং সেই প্রতিরোধ থেকেই আসলে সারা বাংলাদেশে প্রতিরোধটা ছড়িয়ে পড়ে। আবু সাইদরা তার বুক পেতে দেয়, অসীমরা বুক পেতে দেয়। অর্থাৎ দেখা যায় কি যে রাজনীতি আন্দোলনের একবার সম্মুখ সারিতে ছাত্রদল আন্দোলন করেছে এবং সেই জিনিসটা শিক্ষার্থীরা পরিচয় গোপন না করে, হ্যাঁ পরিচয় গোপন না করে। এই কারণে আমরা আশাবাদী এবং আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতেছি। আমরা আসলে অন্যান্যরা যেরকম গুপ্ত রাজনীতি করতেছে, বলতেছে আমি, যেমন উমা ফাতান বলতেছে আমি স্বতন্ত্র প্রার্থী, বা এরকম শিবির যেরকম হলে প্যানেল দেয় নেই বলতেছে, কিন্তু তাদের দেখা যায় আমাদের জানার মতে তারা গোপনে প্যানেল দিয়েছে। তো এই যে রাজনীতির নামে যে আসলে অপরাজনীতি, গুপ্ত রাজনীতি, তো দেখা যায় মিথ্যা ডিসইনফরমেশন ছড়ানো, কোনোটাই ছাত্রদল করতেছে না। অর্থাৎ ছাত্রদল তার আদর্শের জায়গায় এবং রাজনীতির জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড আছে। হ্যাঁ, আমরা তাই মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধাবী এবং সবকিছু বুঝে দেখে সচেতন। এই কারণেই আমাদেরকে ছাত্রদলকে আসলে, এবং তারা বলেছিল যে অল্প সময় গেলেই ছাত্রদল আধিপত্য বিস্তার করবে, কিন্তু এইভাবে মাসের পর মাস, একটা বছর হয়ে গেল, ছাত্রদল এখনো তার জায়গায় এবং প্রতিটা দিন তারা ভালো করতেছে। অর্থাৎ তাদের যে আসলে প্রেডিকশন কিছুই মিলতেছে না। এবং তাদের সর্বশেষ যে আমাদের প্যানেলটা দেওয়ার মাধ্যমে তাদের সকল আশা আকাঙ্ক্ষা আসলে, তারা আসলে এখন ভীত এবং শঙ্কিত। এবং তারা শুনেছি যে তারা এখন ডাকসু নির্বাচন পিছানোর জন্য হয়তো চেষ্টা করছে বা ক্যান্সেল করার জন্য চেষ্টা করছে। তো আমরা আসলে এগুলো আমরা শুনি আসলে না, আসলে এখানে শঙ্কার বিষয়টি আসলে আছে বা ছিল যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বড় রাজনৈতিক যে যত বড় কিংবা যে গাছটি যত বড় তার ডালপালা কিন্তু অনেক বেশি। এবং ডালপালা যখন অনেক বেশি হবে তখন কিছু কিছু ডালপালা কিন্তু মানুষের ক্ষতির কারণে হতে পারে। এটা কিন্তু বাস্তবতা। যেমন ধরুন অনেক বেশি ডালপালা, অনেক বড় ডালপালা হলে কারোর টিনের চালায় পড়ে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা একটু উদাহরণ দিলাম আমি। এর বাইরে নয়, বিএনপির প্রতি মানুষের যে আশঙ্কাটা এর বাইরে নয়, যে অনেক ভালো মানুষ এই দলে রয়েছেন, আবার কিছু খারাপ মানুষ এই দলে রয়েছে। সেই জায়গা থেকে মানুষ হয়তো এই ভাবনাটা মানুষের, বা কিছু সাধারণ মানুষের, বা কিছু যারা আসলে রাজনীতির বাইরে থাকতে চান, তাদের ভাবনা যে হয়তো অসঙ্গতি হতে পারে, হয়তো স্বার্থের চিন্তা আসতে পারে তাদের, হলে দখল, টেন্ডার বাণিজ্য কিংবা অন্যান্য যে আধিপত্যবাদী বিষয়গুলো, সেগুলো একটা আশঙ্কা থাকে। সেই আশঙ্কার যে জায়গাটি, সেই জায়গাটি চিহ্নিত করে শিক্ষার্থীদের কে সেই ভয়টা যদি ভাঙানো সম্ভব হয় কিংবা আস্থার জায়গাটা ফিরিয়ে আনা যায়, তাহলেই আমি মনে করি যে ছাত্রদলের যে, আপনাদের ছাত্রদলের যে রাজনৈতিক যে উদ্দেশ্য, বা যদি এটা হতে পারে যে মানে হয়ে থাকে যে তারা একটি পরিবর্তনের রাজনীতি চায়, তাহলে সেটি তো সম্ভব। আমার মনে হয় 5 আগস্টের পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদলকে নেতিবাচক তেমন কিছু করতে দেখা যায়, বরঞ্চ আমরা দেখেছি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল। আগামী তো আমাদের দল যদি জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসে, আগামী তো আমরা ক্ষমতাসীন বা আমাদের মূল দল বিএনপি যে ক্ষমতা আসে, তবুও আমরা ক্যাম্পাসে ঠিক এইভাবে সুস্থতার রাজনীতি কন্টিনিউ করব। এটা আরো প্রত্যাশাটা আরো বেশি থাকতে হবে। আপনাদের নিশ্চয়ই ইশতেহার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে নাকি? জি, এখন অফিসিয়াল পাবলিশ হবে হয়তো আগামীকাল। ইশতেহারে আসলে আপনাদের কি কি থাকতে পারে, কোন কোন বিষয়গুলো? ইশতেহারে আসলে আমাদের তো সম্পূর্ণ বেশি গুরুত্ব দিচ্ছেন কোন বিষয়গুলো? সম্পূর্ণ প্যানেল রয়েছে, তো আমাদের আসলে যতগুলো সম্পাদক আছে প্রত্যেকটা সম্পাদকের আলাদা আলাদা ইশতেহার আসবে এবং ভিপিজিএস, এজিএস সদস্য সবাই আলাদা ইশতেহার আসবে। দেখা যাক আসলে কি হয়। প্রত্যেকের আলাদা আলাদা করে? হ্যাঁ, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করছে। আপনার ব্যক্তিগত ইশতেহার যেটি সদস্য হিসেবে থাকবে সেটি? আমার যেহেতু সদস্য পদে আমি ইলেকশন করছি, দেখা যায় আমি সম্পাদকীয় পদে ইলেকশন করছি না, আমার কোনো মানে নির্দিষ্টও না, আমার সামগ্রিকভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরের সম্পাদক, ভিপিজিএস, এজিএস তাদের সহযোগী হিসাবে কাজ করতে হবে। অর্থাৎ যত সম্পাদক আছে, যেমন পরিবহন সম্পাদক বলি, অথবা দেখা যায় স্বাস্থ্য পরিবেশ সম্পাদক,
ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সম্পাদক, ভিপিজি, এজিএস, প্রত্যেকের যত ইশতেহার আছে প্রত্যেকের সাথে আমার আসলে সহযোগী হিসেবে কাজ করতে হবে যদি শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেয় এবং বিজয়ী করে। আচ্ছা, আপনাকে এই নির্বাচনে আপনারা আগামীকালকে থেকে সবাই ভোটারদের কাছে যাবেন। জি, আগামীকালকে আসলে নির্বাচনে একটি নতুন অধ্যায় শুরু হবে। যে আসলে নির্বাচনের প্রথম স্টেপ আমরা বলবো, নির্বাচনের যে কার্যক্রম সেটির আচরণবিধির আওতায় চলে আসবেন সবাই, যে আসলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা প্রতিনিয়ত নির্বাচন কমিশন সেটি অবজার্ভ করবে, অন্য প্রার্থী অভিযোগ দিবে, পাল্টা অভিযোগ থাকবে, বক্তব্যে প্লাস হচ্ছে কর্মকাণ্ডে, তখন আসলে নির্বাচনের মূল প্ল্যাটফর্মে আমরা চলে আসবো। কিন্তু আমার প্রশ্ন হলো যে একটা স্টুডেন্ট বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আসলে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া দরকার বা যে যে কর্মপন্থাগুলো বাস্তবায়ন করা দরকার, সেই কর্মপন্থাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আপনারা ভূমিকা রাখতে পারবেন কিনা, বিজয়ী হলেন কিংবা না হলেন? আচ্ছা, আমাদের যে প্ল্যান ঘোষণা করেছে এবং আমাদের আসলে যে পাবলিসিটি হচ্ছে, সেখানে আমাদের একটা স্লোগান আছে, মেক ডিউ প্রাউড অ্যাগাইন, অর্থাৎ আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব সেটা আবার ফিরিয়ে আনা। তো সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমাদের আসলে যা করা দরকার, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সব থেকে বড় যে আমি ভয়টা দেখতে পাচ্ছি, যে বিশেষ করে আবাসিক শিক্ষার্থীদের, যে আবার হয়তো গণরুম এবং গেস্ট রুম ফেরত আসবে কিনা। তো সেইটা একটা বড় আমাদের একটা এজেন্ডা, যে এই গণরুম গেস্ট রুমকে আমরা কখনো ফেরত আসতে দিব না। তারপরে আপনার নারী শিক্ষার্থীদের সকল নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে আপনার এটা আসলে কিভাবে নিরাপদ নিশ্চিত করবেন? কারণ একজন মানুষের চরিত্র তো আপনি বদলে দিতে পারবেন না, তার যে ইন্টেনশন এটা তো বদলে দিতে পারবেন না। এখানে আপনার করণীয় কি? এখানে আমাদের অনেক করণীয় আছে। বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার জায়গা, নৈতিকতার জায়গায় আসলে আপনি এখানে আমাদের নিশ্চয়ই কিছু না কিছু করণীয় আছে, আমাদের এটা ভাবতে হবে। কিন্তু প্রত্যেকটা যে সম্পাদকীয় যে আসবে তাদের আসলে নিজস্ব কিছু কাজ আছে এবং অনেক সেমিনার আয়োজন করা সম্ভব, এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসু গঠনতন্ত্রে বলা আছে। তো সেই নিয়মিত সেমিনার আয়োজন করার একটা ব্যাপার থাকতে পারে, করা যাবে। নারীদের বিভিন্ন, যেমন নারীদের নিরাপত্তা নিয়ে, এআই, বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার যার ভয়াবহতা আছে। ডাকসু বিভিন্ন আয়োজন করতে পারে না। ডাকসুতে আপনারা নির্বাচিত হলে আপনারা কবিতা আবৃত্তির প্রতিযোগিতা, আপনারা রচনা প্রতিযোগিতা, ডিবেট প্রতিযোগিতা, এগুলো ডাকসু তো আয়োজন করতে পারে। এবং শিক্ষার্থীদেরকে এই সবের মধ্যে যদি ইনভলভ করা যায়, তাহলে তো সে অন্যদিকে হারিয়ে যাওয়ার বা সামাজিক যে গণমাধ্যম, যোগাযোগ মাধ্যম, এটা আসলে ভয়াবহতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ভয়াবহতা, কিছু ওয়ার্কশপ, সেমিনার, ট্রেনিং, এগুলো আসলে আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের বা বিশেষ করে নারী শিক্ষার্থীদের এবং আমাদের সকল শিক্ষার্থীদের আসলে মানসিক চিন্তা ভাবনা করতে হবে। মানসিক চিন্তা ভাবনা। আমার প্রশ্ন, এই জায়গাটাই প্রত্যেকটা হলের যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, যে হ্যাঁ, আমরা এই হলের কোনো শিক্ষার্থী বাদ যাবে না আমাদের এই কর্মসূচি থেকে। জি জি, এই কর্মসূচির আওতায় নিয়ে আসতে হবে। এটা জোর দিয়ে না। আপনি যদি একটা ভালো কাজে ডাকেন, সেই কাজে যদি আসতেই হবে বলেন, এটা কিন্তু জোর দেওয়া হয় না। এটা সে মানুষটা বোঝে যে আসলে এটি আসলে আমার সেলফ ভালো করার জন্য বারবার ডাকাই যায়। হ্যাঁ, মানুষের অনেক সময় হয় কি, হল থেকেই আপনি একটা মানুষকে যদি তার সেলফ ডিপেন্ডেন্ট করে দিতে পারেন, কর্মমুখে কিছু কাজ ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করা হয়, কিছু ওয়ার্কশপ, তাহলে দেখা যায় যে কর্মজীবনে তার এটি বড় একটি অবদান রাখে। কিংবা স্টুডেন্ট লাইফেই সে পার্ট টাইম একটা জব করে ওই সেক্টরে কিন্তু নিজেকে সার্ভাইভ করতে পারে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি যে কথা বলেছেন অবশ্যই একমত। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লেখাপড়া, আসলে এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান্স পায় এবং তারা লেখাপড়া করে, কিন্তু অনেকেই গাইডলাইনের অভাবে পরবর্তী যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তারা অনেকে ব্যর্থ হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্ট আছে মোটামুটি, সামগ্রিকভাবে ভোট দিচ্ছে এবার ভোটার লিস্টে আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যায় কি একটা বিসিএস নির্ভরতা আছে, কিন্তু বিসিএস তো এত পদ আসলে খালি থাকে না। তো এই আবার অনেকে উদ্যোক্তা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমে যাচ্ছে, এটা আসলে অনেক অ্যালার্মিং বিষয় যে উদ্যোক্তা কমে যাচ্ছে। তো ব্যবসায়ী, বিজনেসম্যান কমে যাচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র বিসিএস কিংবা সরকারি চাকরির পিছিয়ে ছুটতে দেখা যায় তাদের একটা বয়স শেষ হয়ে যাচ্ছে। পরে হতাশায় তাদের আসলে অনেকে এরকম শোনা যাচ্ছে যে গ্রামে গিয়ে কৃষিকাজ করছে। কৃষিকাজ একটা ভালো কাজ, তবু শিক্ষা সবশেষে যে করতে হচ্ছে, তো হতাশার জায়গা থেকে তারা করছে, এবং এটা ডিপার্টমেন্ট থেকেই আসলে করা যেতে পারে। আমাদের জনাব তারেক রহমান মাঝে আমাদের যে ছাত্র সমাবেশে বলেছিল যে একাধিক ভাষা শেখার ব্যবস্থা করা, যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের IML ইনস্টিটিউট আছে, কিন্তু দেখা যায় কিছু কিছু ডিপার্টমেন্টে বাধ্যতামূলক করা আছে। FBS আমি শুনেছি যে সেখানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বাংলা ইংরেজির পাশাপাশি, কিন্তু আমি যে ডিপার্টমেন্টে পড়ি সেখানে কিন্তু এই জিনিসটা নাই। তো দেখা যায় এই যে ভাষা শিক্ষার ব্যবস্থা করা,
এবং একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ফরাসি, চাইনিজ, জাপানিজ অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সে আসলে কোন দিকে আসলে সে তার যাওয়া উচিত সেই বিষয়টা আসলে গাইডলাইনের একটা ব্যাপার আছে, তার মানসিক একটা অবজারভেশনের ব্যাপার আছে। যেমন সবাই পলিটিশিয়ান হতে চাইলেও পারবে না, কারণ এটা ধৈর্যের ব্যাপার আছে। আবার সবাই বিসিএস ক্যাডার হতে চাইলেও পারবে না, ধৈর্যের ব্যাপার আছে। তো অনেকে আবার বিজনেসম্যান হওয়ার একটা সুযোগ আছে। সেই জিনিসগুলো অবজার্ভ করার জন্য আসলে গাইডলাইন দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে ডাকসুর মাধ্যমে, অথরিটির মাধ্যমে। আসলে না, শুষ্ক মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, এটা কিন্তু একটি বাস্তব সত্য কথা। একটা মানুষ সারাদিন তো পড়ালেখা করবেন না, সে পড়ালেখার বাইরে তার একটা চিন্তার সময় থাকবে। সেই চিন্তার সময় সে চিন্তা করতে করতে কেউ হয়তো ভালো চিন্তার দিকে চলে যায়, কেউ খারাপ চিন্তার দিকে চলে যায়। এই যে সময়টা, এই সময়টাই যদি তাকে কিছুর মধ্যে ইনভলভ করা যায় তাহলে তাকে দিয়ে আলাদা কিছু সম্ভব। আমার কথা হলো যে আগামী দিনে ভাবতে হবে এই শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিবেন তাদেরকে, যে এই শিক্ষার্থীদেরকে কিভাবে কর্মমুখী করা যায়। তাদের যে অলস সময়টা, সেই সময়টাকে ব্যবহার করে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে এক্সট্রা কারিকুলাম ইনভলভ করা যায় কিনা, হল পর্যায়ে কিংবা ডিপার্টমেন্ট পর্যায়ে, তাহলে কিন্তু আমাদের শিক্ষার পরিবেশটাও যেমন সুন্দর হয়, তেমনি আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক এটাকে কি বলে কর্মমুখী হয়। হয়। আমার শেষ প্রশ্ন, আসলে বিজয়ী হলেন বা নাই হলেন, পরাজিত হলেন, আপনাদের প্যানেল বলি বা আপনি ব্যক্তিগতভাবে জয় পরাজয়কে মেনে নিয়ে কাজ করবেন, নাকি বিজয়ী হলে যারা পরাজিত হবে তাদেরকে বাদ দিয়ে কাজ করবেন, একটা সে কাদা ছড়াছড়িতে চলে যাবেন, নাকি পরাজিত হলে ব্লেম দিবেন? বিজয়ী হয়ে অবশ্যই আমরা আসলে সকলকে নিয়ে কাজ করব, যারা আসলে বিশেষ করে যারা আসলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং 24শে গণঅভ্যুত্থান উভয়কে ধারণ করে, এবং এদেরকে নিয়ে আমরা সকলকে নিয়ে, সকল শিক্ষার্থী যারা অরাজনৈতিক, যারা আসলে দেশকে ভালোবাসে, তাদেরকে নিয়ে অবশ্যই কাজ করব। আর যদি শিক্ষার্থীরা আমাদেরকে আসলে যদি আমরা পরাজিত হই, তাহলে আমরা আমাদের মতোই কাজ করব, যেভাবে আমরা গত সময়টা কাজ করছি। ছাত্রদল অবশ্যই তার চেয়ে আরো ভালো কাজ করবে এবং আমরা পরবর্তী ডাকসুর জন্য অবশ্যই প্রিপারেশন নিব। আসলে প্রশ্ন শেষ করতে গিয়েও করলাম না, আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো যে ছাত্রদলের যে ইতিবাচক একটা রাজনৈতিক ধারা ছিল 90 আমরা দেখেছি যে একটা গণজোয়ার তৈরি হয়েছিল এবং ছাত্রদলের নেতৃত্বেই চলে আসছিল সর্বদলীয় ছাত্র, বিষয়টি আপনি অবগত আছেন। ছাত্রদলের সেই যে পুরনো যৌবন বা পুরনো রাজনৈতিক ক্যারিয়ার যদি বলি, সেই জায়গায় কি ছাত্রদলকে আপনারা নিয়ে আসতে পারবেন বর্তমান যে তরুণ প্রজন্ম আছেন আপনারা যারা? জি, অবশ্যই আমরা সেটা নিয়ে আসতে পারবো, এবং আমাদের যে সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এই বিষয়ে অনেক কাজ করছে। অলরেডি আমাদের যে প্যানেলটা হয়েছে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এবং জুনিয়র নেতৃবৃন্দের মধ্যেই হয়েছে। তো আমরা এই ডাকসুটা আসলে পজিটিভলি নিয়েছি, কারণ আমাদের আসলে ছাত্রদলের গৌরবটা আসলে ডাকসু কেন্দ্রিক। 1990 সালে ডাকসুতে ছাত্রদলের যে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল, সেখান থেকে আসলে ছাত্রদল আসলে তাদের ঐতিহ্য বা তাদের যে গাম্ভীর্য তারা আসলে শো করতে পেরেছিল সারা বাংলাদেশের মানুষকে, শিক্ষার্থীদেরকে যে। এবং 90-এর যে স্বৈরসেবী আন্দোলন, ছাত্রদলের বলিষ্ঠ ভূমিকার কারণেই আমরা সেই ডাকসুতে বিজয় হয়েছিলাম। এবং 24-এর যে গণঅভ্যুত্থানটি হলো, সেই গণঅভ্যুত্থানেও ঠিক একইভাবে ছাত্রদলকে আসলে কৌশলী অবস্থান নিয়ে তৃণমূল এবং আপনার সর্বপর্যায়ে নেতৃত্ব দিতে হয়েছে ফিল্ডে। তো আমরা যেরকম 90-এর স্বৈরসেবী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকার কারণে যে ডাকসুতে বিজয়ী হয়েছি, ঠিক 24শে গণঅভ্যুত্থানেও আমাদের ভূমিকার কারণে আমরা এবার বিজয়ী হব, এবং এই ডাকসুর মাধ্যমে আসলে আমাদের রাজনীতির সেই গৌরব ঐতিহ্য ফিরে আসতে চলছে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিবুর রহমান সাকিব, আপনার জন্য শুভকামনা রইল ডাকসু নির্বাচনে। আশা করছি ভবিষ্যতেও আপনাকে ভিডিও বাংলা স্টুডিওতে আমরা পাবো। ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানকার মতো শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাইকে।